There is a circular tube in a vertical plane. Two liquids which do not mix and of densities d1 and d2 are filled in the tube. Each liquid subtends 90-degree angle at center. Radius joining their interface makes an angle alpha with vertical. Ratio d1 by d2 is, এবং এখানে চারটি অপশন দেওয়া আছে। একটি বৃত্তাকার পাইপের মধ্যে d1 এবং d2 ঘনত্বের দুটি তরল রাখা আছে যারা পরস্পরের সঙ্গে মেশে না। এই বৃত্তাকার পাইপটি উলম্ব তলে খাড়াভাবে রাখা আছে। তরল দুটি বৃত্তাকার পাইপের অর্ধাংশ পূরণ করেছে এবং দুটি তরলই ওই বৃত্তাকার পাইপের কেন্দ্রে 90 ডিগ্রি কোণ তৈরি করেছে। তরল দুটির বিভেদ দল বৃত্তাকার পাইপের কেন্দ্রে উলম্বের সঙ্গে আলফা কোণ করেছে। এখানে তরল দুটির ঘনত্বের অনুপাত d1/d2 বের করতে বলা হয়েছে। আমরা ও থেকে সি পর্যন্ত এই দূরত্ব যদি নির্ণয় করি তাহলে সেটি আর সাইন আলফার সঙ্গে সমান হবে, কারণ এই বৃত্তাকার পাইপের ব্যাসার্ধ আর, এই কোণটি আলফা হবে, যেহেতু এই কোণটি আলফা অতএব এটিও আলফা হবে। সুতরাং ও সি সমান হচ্ছে আর সাইন আলফা। একইভাবে যদি আমরা ও বি এই দূরত্ব নির্ণয় করি তাহলে সেটি হবে আর কস আলফার সঙ্গে সমান, কারণ এই কোণটি আলফা, এটি দেওয়া আছে। এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের ভূমি যার অতিভুজ হচ্ছে আর, অর্থাৎ ওই বৃত্তাকার পাইপের ব্যাসার্ধের সঙ্গে সমান। সুতরাং আমরা পাচ্ছি ও বি সমান আর কস আলফা। এবং এম এন এই দূরত্বটুকু বা এই দূরত্বটি আর সাইন আলফার সঙ্গে সমান, কারণ ও এম এন এটিও একটি সমকোণী ত্রিভুজ। এম এন হলো এই ত্রিভুজের উচ্চতা এবং ও এম হচ্ছে এই ত্রিভুজের অতিভুজ। সুতরাং এম এন সমান হচ্ছে আর সাইন আলফা। এ বিন্দু থেকে আমরা d1 ঘনত্বের তরলের যে দুটি তল, অর্থাৎ এই তলটি এবং এই তলটি, এই তল দুটির উচ্চতা আমরা নির্ণয় করব। তাহলে h1 অর্থাৎ এ বিন্দু থেকে d1 ঘনত্বের তরলের একটি তলের উচ্চতা, যেটি আমাদের বাম দিকে আছে, এ বিন্দুর বাম দিকে আছে, তার উচ্চতা যদি h1 হয় তাহলে h1 কার সঙ্গে সমান হবে? ও এ থেকে ও সি কে বাদ দিলে সেটি h1 এর সঙ্গে সমান হবে, অর্থাৎ h1 সমান ও এ মাইনাস ও সি। কিন্তু ও এ এই বৃত্তাকার পাইপের ব্যাসার্ধ অর্থাৎ ক্যাপিটাল আর, আর ও সি এর মান আমরা বের করেছি আর সাইন আলফা। সুতরাং h1 সমান ও এ মাইনাস ও সি আর আর মাইনাস আর সাইন আলফা। একইভাবে যদি আমরা d1 ঘনত্বের তরলটির অপর যে তল, অর্থাৎ যেটি এ বিন্দুর ডান দিকে আছে, এ বিন্দুর সাপেক্ষে তার উচ্চতা যদি আমরা h2 ধরি তাহলে h2 উচ্চতাটি কার সঙ্গে সমান হবে? ও এ মাইনাস ও বি। এখন ও এ সমান আর এবং ও বি এর মান আমরা পেয়েছি আর কস আলফা, সুতরাং h2 সমান হচ্ছে আর মাইনাস আর কস আলফা। আর যদি আমরা d2 ঘনত্বের যে তরলটি, এর যদি উলম্ব উচ্চতা আমরা বের করি, অর্থাৎ এর দুটি তলের মধ্যে যে উলম্ব উচ্চতা সেটি যদি h3 ধরা হয় তাহলে h3 কার সঙ্গে সমান হবে? ও বি এবং এম এন এই দুটি সমষ্টির সঙ্গে সমান হবে, অর্থাৎ এদের যোগফলের সঙ্গে সমান। তাহলে আমরা পাচ্ছি h3 সমান এম এন প্লাস ও বি। এখন এম এন এর মান আমরা বের করেছি আর সাইন আলফা, আর ও বি এর মান হচ্ছে আর কস আলফা। সুতরাং h3 সমান হচ্ছে আর সাইন আলফা প্লাস আর কস আলফা। তাহলে এ বিন্দুতে তরলের চাপ কি হবে? যদি আমরা বাম দিকে যে তরল স্তম্ভ আছে, অর্থাৎ h1 উলম্ব উচ্চতার যে তরল স্তম্ভ আছে, তার যদি চাপ এই বিন্দুতে আমরা গণনা করি তাহলে সেটি h1 d1 এবং অভিকর্ষজ ত্বরণ g এদের গুণফলের সঙ্গে সমান হবে। অর্থাৎ এ বিন্দুতে তরলের চাপ PA সমান h1 d1 ইন্টু g। কিন্তু যদি ডান দিকে যে তরল দুটি আছে তাদের জন্য যদি আমরা এই বিন্দুতে তরলের চাপ নির্ণয় করি তাহলে সেটি হবে h2 উচ্চতার d1 ঘনত্বের তরলের জন্য চাপ এবং h3 উচ্চতার d2 ঘনত্বের তরলের জন্য চাপ, অর্থাৎ P এর সমান আমরা পাচ্ছি h3 d2 ইন্টু g প্লাস h2 d1 ইন্টু g। কিন্তু এই বিন্দুতে এই দুটি চাপের মান সমান হতেই হবে, কারণ একটি বিন্দুতে তরলে দুটি চাপ আমরা পেতে পারি না। সুতরাং
আমরা এই দুটি সমীকরণকে সমান করলে পাবো h1d1 সমান h3d2 প্লাস h2d1 বা h1 মাইনাস h2d1 সমান h3 ইন্টু d2। তাহলে d1/d2 এখানে কত পাওয়া যাবে? d1/d2 হবে h3 বাই h1 মাইনাস h2। এখন আমাদের h1 h2 এবং h3 এর মান আগেই নির্ণয় করা আছে, সেই মানগুলি যদি আমরা এখানে বসাই তাহলে আমরা পাচ্ছি d1/d2 সমান r কমন সাইন আলফা প্লাস কস আলফা এবং r কমন cos আলফা মাইনাস সাইন আলফা, বা d1/d2 যদি আমরা cos আলফা কমন নিই তাহলে হচ্ছে 1 প্লাস tan আলফা বাই 1 মাইনাস tan আলফা, বা d1/d2 সমান 1 প্লাস tan আলফা বাই 1 মাইনাস tan আলফা।